পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের রায় আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা সে সিদ্ধান্ত জানাবে আদালত। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে মহান বিজয় দিবস উদযাপন। স্বৈরাচারের দোসরদের প্রতিহত করে বিজয় ধরে রাখার শপথ। শ্রদ্ধা ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 2025-এর শেষে কিংবা 26-এর শুরুতে নির্বাচন। ভোটের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। আওয়ামী লীগের বিচারের আগে ভোট নয়, হুঁশিয়ারি নাগরিক কমিটি। ময়মনসিংহের মামলা বাণিজ্যে জড়িত বিএনপি নেতা, হয়রানির শিকার ব্যবসায়ী, নিরীহ মানুষ সহ বিএনপি নেতাও ক্ষুব্ধ এলাকাবাসী। এবং কুষ্টিয়ায় কৃষকদের জন্য বরাদ্দের কোটি টাকার বীজ সার হরিণ লুট। অভিযোগ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে, বঞ্চিত প্রকৃত কৃষক। সার বীজ কিছুই পাইনি, যোগ্য ভোর আমরা কিছু পাইনি। বেশি ফেলে কি করে এটা আমরা বলতে পারবো না। আমাদের একটা এখানে আবদার বা আবেদন যে আমাদের কৃষি অফিসাররা দিচ্ছে কোথায়, বেটা যাচ্ছে কোথায়, এটা আমরা জানতে চাচ্ছি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছে আমি সাইনা ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার প্রশ্নে দায়ের করা দুটি রিটের ওপর আজ রায় ঘোষণা করবে হাইকোর্ট। গেল 5 ডিসেম্বর শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করে আদালত। বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভুইয়া, জয়নুল আবেদিন, শিশির মুনির সহ অন্যান্যরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখর হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। সরকারি বেসরকারি নানা উদ্যোগে মুক্তির এই আনন্দ উৎসবে যুক্ত হন সংস্কৃতি কর্মীরাও। এবার বিজয় দিবসের ব্যতিক্রমী আয়োজন সবার আগে বাংলাদেশ কনসার্ট। বিস্তারিত জানাচ্ছেন সঞ্চিতা আক্তার। 53 বছরের এই বিজয়ের উৎসবকে আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, রক্তস্নাত বিজয়ের 53তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখরিত হয়েছে দেশের সংস্কৃতি অঙ্গন। সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি টেলিভিশন চ্যানেলে রয়েছে বিশেষ আয়োজন। শুধু তাই নয়, নতুন গান, পুরনো দেশাত্মবোধক গানের নতুন সঙ্গীত আয়োজন প্রকাশের পাশাপাশি কনসার্টে গানে গানে প্রকাশ পাবে বাঙালির মুক্তির কথা। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে। দুপুর 12টায় শুরু হওয়া এই কনসার্টে অংশগ্রহণ করেছেন বিনোদন অঙ্গনের বহু তারকা। কেউ আছেন দর্শক সারিতে, আবার অনেকে পারফর্মার হিসেবে। আজকের এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছেন নগর বাউল, আর্ক, সোলস, শিরোনাম হিম, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ ও সোনার বাংলা সার্কাস। বিশেষ করে আজকের এই কনসার্টের মাধ্যমে দীর্ঘদিন পর দেশের কোনো খোলা মঞ্চে গিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। আজকের এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষদের পাশাপাশি তারকারাও বিজয় দিবস নিয়ে নিজেদের ভাবনা এবং তারা দিনটি কিভাবে পালন করছেন তা সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সঙ্গীত শিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, সালাম বাংলাদেশ, সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা, তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অন্যদিকে লাল সবুজ শাড়ি পরে পতাকা হাতে ছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বাইরে খোলা হাওয়ায় বেরিয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। চলচ্চিত্র পরিচালক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী লিখেছেন, ৭১-এর শহীদেরা ২৪-এর খুনিদের রক্ষা করতে আসবেন না। ফলে এই নিয়ে ২৪-এর খুনি বা তার অ্যাপোলজিস্টদের উৎসাহিত বোধ করার কিছু নাই। এছাড়া ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খানও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার শেয়ার করেছেন। এসব ছাড়াও বিজয় দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান কারার ওই লৌহ কপাট নতুন আঙ্গিকে পরিবেশনের উদ্যোগ নিয়েছে কয়ার বাংলা। সানজিদ আক্তার, দেশ টিভি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে হওয়া প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে গেল ১৬ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির চেষ্টা হলে তরুণ প্রজন্ম রুখে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ আয়োজিত লাল জুলাই গানের প্রিমিয়ার অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এমন কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন NI নাহিদ। এখন আমি শুনছি শহীদরা নাকি ফিরে আসে, যদি কেউ ফিরে দিতে পারে আমি আমার নাফিসকে সারা জাতির কাছে ফেরত চাই। বিজয় দিবসে ইনকিলাব মঞ্চের লাল জুলাই গানের প্রিমিয়ারে জুলাই বিপ্লবে শহীদ নাফিজ ও আনাসের ছেলেহারা মায়ের কণ্ঠে সন্তানদের ফিরে পাবার আকুতি। আমি ফিরে পেতে চাই আমার সন্তানকে। সোমবার শাহবাগ মোড়ে ৪৭, ৭১ ও ২৪-এর বীর শহীদদের স্মরণে বিজয়ের লাল জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শরীফ ওসমান হাদির লেখা জনতার কবিয়াল খ্যাত রাহাত শান্তনুর কণ্ঠে লাল জুলাই গানের প্রিমিয়ার হয়। এ সময় স্বাধীনতা সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, সচিত্র প্রতিবেদন পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্না সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনরা। ২৪-এর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ফেলানি হত্যা সহ আওয়ামী লীগের আমলে সংগঠিত প্রত্যেকটি হত্যার বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যদি বিচার নিশ্চিত করা না হয়, দেখছি আজকে কালকে কিন্তু অথবা এই ফ্যাসিস্টদের ভাষা আমরা সহ্য করব না। আমরা প্রত্যেকটি হত্যার, এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে প্রত্যেকটি হত্যার আমরা বিচার দেখতে চাই। ১৯৪৭ থেকে ২০২৪ সালের তথ্যচিত্র দেখতে এসে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য অটুট রাখার আহ্বান জানান তারা। সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। গানের প্রিমিয়ার শেষে ইনকিলাব মঞ্চ শাহবাগ থেকে একটি র্যালি নিয়ে টিএসসিতে যায়। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনে এবার বিজয় এসেছে নতুন মাত্রা নিয়ে। জাতীয় ঐক্যবদ্ধ হয়ে স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। ভাবনার ভিন্নতা থাকলেও আনন্দের এই দিনে ব্যক্তি থেকে পরিবার সবাই গাইছে বিজয়ের গান। সবার চোখে মুখে স্বাধীনতার সত্যিকার স্বপ্ন পূরণের প্রত্যয়। শপথ নেন নতুন বাংলাদেশ গড়ার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। মহান বিজয়ের ৫৪ বছর উদযাপনে মেতেছে পুরো দেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পট পরিবর্তনে এবার বিজয় এসেছে নতুন মাত্রা নিয়ে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণ আন্দোলনে আহতদের ভাবনায় ভিন্নতার বর্ণ থাকলেও দেশ নিয়ে এক কাতারে মিশেছেন সবাই। সঙ্গে যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন স্বপ্ন। আনন্দের এই দিনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ব্যক্তি থেকে পরিবার সবাই গাইছে বিজয়ের গান। বিশ্বের বুকে আমাদের মানচিত্রটি যেন সবসময় জলজল করে, সেজন্য বাঙালি জাতি বারবার তার ত্যাগ, রক্ত দিয়ে পরীক্ষা দিয়েছে। আমরা যেন বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই প্রত্যাশা।
যে স্বপ্ন নিয়ে জীবনের মায়া ত্যাগ করে অস্ত্রসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালি, তার বাস্তবায়ন এবং বৈষম্যের গ্লানি মোচনের কথা বলছে সাধারণ মানুষ। আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবন স্বাধীন করেছে তাদের প্রতি সম্মান জানাতে আমি মূলত এখানে আসি। আমরা একটা আন্দোলনের মাধ্যমে একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি বলতে গেলে। আমরা চাই মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে আগামীতেও যেন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা স্মরণে রেখে সোনার বাংলা গড়ার প্রত্যয় সবার। তাদের সঙ্গী হয়ে গুটি গুটি পায়ে বিনম্র শ্রদ্ধা জানায় শিশুরাও। এ যে আমার মাতৃভূমি, এ যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা করি, আমি একটা ফুল দিতে এসেছি। আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা এই দেশের দিনটিকে দেখার জন্য এখানে এসেছি। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসটা আসলে কি, এটা বাচ্চাদের পরিচিত করার জন্য মেইনলি আসা। সবারই চাওয়া শহরের উঁচু অট্টালিকা থেকে প্রান্তিক আঙিনা সবখানে পৌঁছে যাক বিজয়ের হাসি। বৈষম্য বিদায় নিয়ে প্রতিষ্ঠা পাবে সাম্য ও ন্যায়। ৭১-এর বিজয়ে যে স্বাধীনতা পেয়েছিল বাঙালি, সেই স্বাধীনতা প্রাণ ২০২৪-এর স্বাধীনতায়। উজ্জীবিত হবে নতুন সূর্য, রিক্ত পথে হাঁটবে গণতন্ত্র, এমনটাই প্রত্যাশা স্বাধীনতার সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাইয়ের শহীদরা জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান উপদেষ্টারা। দেশকে নতুন করে গড়ার সুযোগ হেলায় নষ্ট না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদন। মহান বিজয় দিবসের ভোরে সূর্যের আলো ফোটার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে বীর শহীদদের স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শহীদদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে থাকেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানানো হয় সশস্ত্র সালাম, পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তা, প্রধান বিচারপতি, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী জাতির এই ৫৪তম বিজয় দিবস শুধু গর্বেরই নয়, হোক ৭১-এর চেতনায় অঙ্গীকারবদ্ধ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ। ২০২৫ সালের শেষে বা ২০২৬-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। জানান, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে অল্প কিছু সংস্কার করে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হলে 2025 সালের শেষেই নির্বাচন দেয়া হবে। এ সময় 6টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও জানান প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানার রিপোর্ট। শিশু কিশোর কিশোরী ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের মাসে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বৈরাচারী শক্তির জাতিকে বিভক্ত করার চেষ্টা সফল হতে দেয়া যাবে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ভাষণে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও জানান তিনি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। নিত্যপণ্যের বাজার সহনীয় করতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় দলটির নেতারা। সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে এমনটাই আশা করছেন তারা। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিএনপির হাজারো নেতাকর্মী। দলের পক্ষে সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ এক স্বৈরাচারকে পতন ঘটিয়ে আর এক স্বৈরাচার দেখতে চায় না। বিএনপি আশা করে সরকার শিগগিরই নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এইটা আমাদেরকে জানিয়ে দিন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের দাবি, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। যে ঘোষণাটা, এটাকে ঠিক রোডম্যাপ বলে আমি মানতে পারবো না। আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা ওনার কাছ থেকে আমরা আশা করি, যাতে অন্তত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের ভিতরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি। দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দক্ষিণ এশিয়ায় ভারতের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে ঢাকাকেই নেতৃত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার মহান বিজয় দিবসের র্যালি শেষে সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দাবিকারীদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সোমবার বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় দিবসের র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে অংশ নেয় ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির সদস্যরা। র্যালিটি শাহবাগ, কাঁটাবন, পলাশী চত্বর, শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয়।
এ সময় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষকে দাসে পরিণত করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে না হয় দাস বানিয়েছে। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, খুনি আওয়ামী লীগ সদস্যদের বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয়। খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে কোনো ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে ধরে নিব। আগামীতে ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় ঢাকাকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন। দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলায় আমাদের বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ, ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাটে কুয়াশা কমলেও অব্যাহত রয়েছে শীতের দাপট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। বাদশা, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। সায়না, আসলে লালমনিরহাটে অগ্রহায়ণের মাঝামাঝি থেকে শীতের দাপট দেখাতে শুরু করেছে। আজ ২রা পৌষ, তবে গত দুদিন ধরে কিন্তু এই কুয়াশা, ঘন কুয়াশা যেটি আমরা বলি, সেটি কিন্তু আসলে দৃশ্যমান নয়। তবে সকালে এবং সন্ধ্যায় ঘন কুয়াশা না থাকলেও হিমেল হাওয়া থাকছে। এতে কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা রয়েছে, বিশেষ করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে এবং সকালে এবং দুপুর গড়িয়ে বিকাল পড়তেই কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। এতে দৈনন্দিন যে কাজগুলো সম্পাদন করতে হচ্ছে তাদের সেক্ষেত্রে কিন্তু বেগ পেতে হচ্ছে। এছাড়া দুপুরবেলার দিকে গত দুদিন ধরে কিছুটা উষ্ণতা ছড়াচ্ছে সূর্য। এতে কিন্তু সকালে শীত এবং দুপুরবেলা কিছুটা উষ্ণতা এবং রাত্রেবেলা কিন্তু বৃষ্টির মতো কুয়াশা স্বাভাবিক যে জনজীবন রয়েছে সেই জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে এবং এতে কিন্তু মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বৃদ্ধি পাচ্ছে। আমরা গতকালকে লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোকাদ্দেম আমাদেরকে জানিয়েছেন যে তাদের জনবল সংকট থাকার কারণে এবং হঠাৎ এই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু শিশু রোগীর সংখ্যা ইনডোরে বৃদ্ধি পেয়েছে। এছাড়া আউটডোরেও কিন্তু শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু ঘুরে দেখাতে চাই যে আজকে কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতে অন্যান্য দিনে কুয়াশায় চাদরে ঢাকা থাকে, তবে আজকে সেই চিত্র নেই। তবে যে কৃষকরা যে মাঠে কাজ করার কথা, হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু তারা এখনো আসলে সেভাবে কাজে যোগদান করতে পারেনি। সব মিলিয়ে যদি বলতে চাই যে উত্তরের জেলা লালমনিরহাট সহ আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু অগ্রহায়ণের মাঝামাঝি থেকে এ পর্যন্ত, অর্থাৎ আজকে পৌষের দুদিন যায়, এ পর্যন্ত কিন্তু তারা একটি মৃদু শৈত্যপ্রবাহের মোকাবেলা আমাদের করতে হলো এবং এই শীত মৃদু শৈত্যপ্রবাহ আসলে বর্তমানে নেই। তবে আগামীতে কিন্তু এই শীত আরো বাড়তে পারে এবং কুয়াশার মাত্রাও আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আমাদের এই অঞ্চলের আবহাওয়া যে দায়িত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান তিনি। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। সায়না, ধন্যবাদ বাদশা আপনাকে। লালমনিরহাট থেকে শীতের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। দক্ষিণ এশিয়ায় ভারতের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে ঢাকাকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি।
সোমবার মহান বিজয় দিবসের র্যালি শেষে সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দাবিকারীদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সোমবার বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় দিবসের র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে অংশ নেয় ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির সদস্যরা। র্যালিটি শাহবাগ, কাটাবন, পলাশী চত্বর, শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয়। এ সময় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষকে দাসে পরিণত করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে না হয় দাস বানিয়েছে। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, খুনি আওয়ামী লীগ সদস্যদের বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয়। খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে ধরে নিব। আগামীতে ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় ঢাকাকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন। দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলায় আমাদের বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ, ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে হওয়া প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে গেল 16 বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির চেষ্টা হলে তরুণ প্রজন্ম রুখে দিবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ আয়োজিত লাল জুলাই গানের প্রিমিয়ার অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এমন কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী NI নাহিদ। এখন আমি শুনছি শহীদরা নাকি ফিরে আসে, যদি কেউ ফিরে দিতে পারে আমি আমার নাফিসকে সারা জাতির কাছে ফেরত চাই। বিজয় দিবসে ইনকিলাব মঞ্চের লাল জুলাই গানের প্রিমিয়ারে জুলাই বিপ্লবে শহীদ নাফিজ ও আনাসের ছেলেহারা মায়ের কণ্ঠে সন্তানদের ফিরে পাবার আকুতি। আমি ফিরে পেতে চাই আমার সন্তানকে। সোমবার শাহবাগ মোড়ে 47, 71 ও 24-এর বীর শহীদদের স্মরণে বিজয়ের লাল জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শরীফ ওসমান হাদির লেখা জনতার কবিয়াল খ্যাত রাহাত শান্তনুর কণ্ঠে লাল জুলাই গানের প্রিমিয়ার হয়। এ সময় স্বাধীনতা সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, সচিত্র প্রতিবেদন পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্না সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনরা। 24-এর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ফেলানি হত্যা সহ আওয়ামী লীগের আমলে সংগঠিত প্রত্যেকটি হত্যার বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যদি বিচার নিশ্চিত করা না হয়, দেখছি আজকে কালকে কিন্তু অথবা এই ফ্যাসিস্টদের ভাষা আমরা সহ্য করব না। আমরা প্রত্যেকটি হত্যার, এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে প্রত্যেকটি হত্যার আমরা বিচার দেখতে চাই। 1947 থেকে 2024 সালের তথ্যচিত্র দেখতে এসে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য অটুট রাখার আহ্বান জানান তারা। সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। গানের প্রিমিয়ার শেষে ইনকিলাব মঞ্চ শাহবাগ থেকে একটি র্যালি নিয়ে টিএসসিতে যায়। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে কারখানার কাঁচামাল এবং মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাত 9:30টায় উপজেলার ঝাউগড়া পৌরসভায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি। আগুনের কারণ জানতে তদন্ত করা হবে। কুষ্টিয়ায় দৌলতপুরে কৃষকদের জন্য সরকারের বরাদ্দের কোটি টাকার বীজ ও সার হরির লুটের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। চলতি মৌসুমে সরকারি বরাদ্দের বীজ ও সার পায়নি প্রকৃত কৃষক। তাদের অভিযোগ, কৃষি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে হরির লুট করা হয় বরাদ্দের বীজ ও সার। তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃষক তোফাজ্জল হোসেন। উপজেলার এই মাঠে 10 বিঘা কৃষি জমি রয়েছে তার। বিগত বছরগুলোতে সরকারের দেওয়া বীজ ও সার দিয়ে ঠিকমতোই চলেছে তার চাষাবাদ। তবে এবছর সরকারের বরাদ্দের বীজ ও সার কিছুই পায়নি সে, ফলে পড়েছেন চরম সংকটে। তোফাজ্জলের মতো এ উপজেলার অধিকাংশ কৃষকেরই একই অবস্থা। চলতি মৌসুমে সরকারের বরাদ্দের বীজ ও সার কোনোটিই পাননি তারাও। আমার জানা মতে এই মাঠে কেউ পেয়েছে এরকম আমি শুনিনি। সার বীজ কিছুই পাইনি। যোগ্য ভোর আমরা কিছু পাইনি। কোন বেশি ফেলে কি করে এটা আমরা বলতে পারবো না। আমাদের একটা এখানে আবদার বা আবেদন যে আমাদের কৃষি অফিসাররা দিচ্ছে কোথায়, বেটা যাচ্ছে কোথায়, এটা আমরা জানতে চাচ্ছি। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে হরিলুট করা হয়েছে তাদের জন্য বরাদ্দের বীজ ও সার। তাই এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা নিচ্ছে, কারা দিচ্ছে, এগুলো আমরা বলতে গেলে কৃষি অফিসারকে বলছে তোমাদের মাল দেওয়া হয়ে গেছে, অথচ আমাদের মাল আমরা পাচ্ছি না। এই সার এবং বীজ যারা নিচ্ছে এবং এর সাথে যারা জড়িত, আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এর একটা সুষ্ঠু তদন্ত করা হোক। তবে কৃষকদের সব অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে সঠিকভাবেই সার ও বীজ বিতরণ করেছেন তারা। আমাদের উপসহকারী কৃষি অফিসারদের কাছে মাধ্যমে তালিকা তৈরি করার মাধ্যমে আমাদের এখানে এসে কৃষক ভাইরা তাদের উপকরণ নিয়ে গেছে এবং আমরা তাদেরকে মাস্টারের স্বাক্ষরের মাধ্যমে তাদের উপকরণ বিতরণ করেছি। আর এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। কোনো অভিযোগ পাইনি এখন পর্যন্ত কোনো কৃষকের কাছ থেকে। যদি কোনো কৃষক অভিযোগ করে যে তারা পাচ্ছে না, কারণ তখন আমরা এটার ব্যবস্থা নেব। সরকারের বরাদ্দ দেওয়া সার ও বীজ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসেছে বিনা লাভে নিত্যপণ্যের বাজার, যেখানে কম দামে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন ক্রেতারা। বাজার দর সহনীয় না হওয়া পর্যন্ত এটি চালু রাখার কথা জানিয়েছেন আয়োজকেরা। সহকর্মী সালে এলাহি কুটির তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃষক তোফাজ্জল হোসেন। উপজেলার এই মাঠে 10 বিঘা কৃষি জমি রয়েছে তার। বিগত বছরগুলোতে সরকারের দেওয়া বীজ ও সার দিয়ে ঠিকমতোই চলেছে তার চাষাবাদ। তবে এবছর সরকারের বরাদ্দের বীজ ও সার কিছুই পায়নি সে, ফলে পড়েছেন চরম সংকটে। তোফাজ্জলের মতো এ উপজেলার অধিকাংশ কৃষকেরই একই অবস্থা। চলতি মৌসুমে সরকারের বরাদ্দের বীজ ও সার কোনোটিই পাননি তারাও। আমার জানা মতে এই মাঠে কেউ পেয়েছে এরকম আমি শুনিনি। সার বীজ কিছুই পাইনি। যোগ্য ভোর আমরা কিছু পাইনি। কোন বেশি ফেলে কি করে এটা আমরা বলতে পারবো না। আমাদের একটা এখানে আবদার বা আবেদন যে আমাদের কৃষি অফিসাররা দিচ্ছে কোথায়, বেটা যাচ্ছে কোথায়, এটা আমরা জানতে চাচ্ছি। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে হরিলুট করা হয়েছে তাদের জন্য বরাদ্দের বীজ ও সার। তাই এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা নিচ্ছে, কারা দিচ্ছে, এগুলো আমরা বলতে গেলে কৃষি অফিসারকে বলছে তোমাদের মাল দেওয়া হয়ে গেছে, অথচ আমাদের মাল আমরা পাচ্ছি না। এই সার এবং বীজ যারা নিচ্ছে
এবং এর সাথে যারা জড়িত আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এর একটা সুষ্ঠু তদন্ত করা হোক। তবে কৃষকদের সব অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে সঠিকভাবেই সার ও বীজ বিতরণ করেছেন তারা। আমাদের উপসহকারী কৃষি অফিসারদের কাছে মাধ্যমে তালিকা তৈরি করার মাধ্যমে আমাদের এখানে এসে কৃষক ভাইরা তাদের উপকরণ নিয়ে গেছে এবং আমরা তাদেরকে মাস্টারের স্বাক্ষরের মাধ্যমে তাদের উপকরণ বিতরণ করেছি। আর এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। কোনো অভিযোগ পাইনি এখন পর্যন্ত কোনো কৃষকের কাছ থেকে। যদি কোনো কৃষক অভিযোগ করে যে তারা পাচ্ছে না, কারণ তখন আমরা এটার ব্যবস্থা নেব। সরকারের বরাদ্দ দেওয়া সার ও বীজ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। আজকের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। জনজীবনের শীতের জন্য যে কষ্ট হচ্ছে সেই কষ্ট বর্ণনা যদি করি, সেটা হচ্ছে প্রতিদিনই যেটা বলে এসেছি সেই তার থেকে মানে বরং কষ্ট কিন্তু কমেনি। তার মানে ধরেন যারা খেটে খাওয়া দিন মজুর আছে তারা কিন্তু প্রতিদিন ওই সকালবেলা বের হতে কিন্তু তাদের খুবই কষ্ট হচ্ছে। সুতরাং তাদের কাজে আসতে আসতে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা কাজ করলে কাজের করার সময়টা কম পাচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে কাজেই আসতে পারছে না। তো সেক্ষেত্রে তারা কিন্তু বলা যেতে পারে তাদেরকে দিন আনা দিন খাওয়া যারা আছে তাদেরকে অনেক সময় অনাহারেই থাকতে হচ্ছে। আর আমি পাশাপাশি যা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে শীত বস্ত্র বিতরণের খবর। সেটা হচ্ছে যে স্বেচ্ছাসেবী সংস্থা সেটা বিতরণ শুরু করেছে, কিন্তু সেটা যে খুব আহামরি কিন্তু তা কিন্তু না। কারণ এর মূলত যে বিষয় হচ্ছে যে জেলা প্রশাসন কিংবা সরকারি পক্ষ থেকে যদি শুরুটা বেশি না করে, এটা কিন্তু হচ্ছে স্বেচ্ছাসেবী যারা বেসরকারি সংস্থা কিংবা সংগঠন আছে তারা কিন্তু কখনোই আপনার হচ্ছে মানে ওই বেশি বেশি বিক্রি শুরু করে না। তো আমাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন জানানো হয়েছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গার জন্য 10,000 কম্বল ইতিমধ্যে বরাদ্দ এসেছে। সেটা আপনার উপজেলা পর্যায়ে পাঠিয়েছে। এখনো পর্যন্ত মাঠ পর্যায়ে কিন্তু কম্বল বিতরণ শুরু হয়নি। তো সেক্ষেত্রে বলা যায় যে শীতের জন্য কিন্তু যারা আছে দিন মজুর কিংবা শীত বস্ত্র পাওয়ার মতো কিংবা শীতার্থ যারা আছে তারা কিন্তু শীত বস্ত্রের সহ তারা যে হচ্ছে খেটে খাওয়া যে কাজকর্ম হচ্ছে না, সব মিলিয়ে তারা কিন্তু কষ্টেই আছে আর কি। পাশাপাশি কিন্তু হাসপাতালে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শুধু তাই নাই, এই যে কুয়াশা আছে এখন কিন্তু হালকা কুয়াশাও কিন্তু এখন যে বোরো মৌসুম, এই বোরো যে বীজতলা দিয়েছে কৃষকরা, বীজতলায় কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আমাকে হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে আমাকে জানানো হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ধন্যবাদ সেতু আপনাকে। চুয়াডাঙ্গায় জনজীবনে শীতের প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরে এক খ্রিস্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। বন্দুকধারী ওই স্কুলের 17 বছর বয়সী ছাত্রী। সোমবারের এই ঘটনায় আরও 6 শিক্ষার্থী আহত হয়েছেন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ম্যাডিসন পুলিশ বিভাগ জানায়, স্কুলের একজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। ঘটনাস্থলে আসার পর বন্দুকধারী ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। যদিও ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করা যায়নি। অ্যাবান্ডান্ট লাইফ খ্রিস্টিয়ান স্কুলে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 400 শিক্ষার্থী রয়েছে। খেলার খবর। মহান বিজয়ের দিনে জাতীয় দলের পর জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। এশিয়া কাপ টি-20তে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলার কিশোরীরা। নারী দল জয় পেয়েছে 28 রানে। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে 9 উইকেটে 122 রান। সাদিয়া আক্তার 31, আফিয়া আসিমা 25 এবং সুমাইয়া আক্তার করেন 24 রান। জবাবে 7 ওভারেই 2 উইকেটে 47 রান তোলে শ্রীলঙ্কা। এরপর ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে লঙ্কানরা। অধিনায়ক সুমাইয়া 3টি এবং ফারজানা ও নিশিতা আক্তার 2টি করে উইকেট নেন। টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।